ঠিক আছে। আজ সকালে বিচার বিভাগ জেফ্রি এপস্টাইন বা তার বিরুদ্ধে তদন্ত সম্পর্কিত লক্ষ লক্ষ নতুন নথি প্রকাশ করেছে। আমরা যখন কথা বলছি, সাংবাদিকরা, কংগ্রেসের তদন্তকারীরা সবাই তথ্য খুঁজতে এগুলো ঘেটে দেখছে, কিন্তু এ পর্যন্ত ফলাফলগুলো বেশ ভয়ঙ্কর। এই লোকগুলো সবই ঘৃণ্য। এরা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ। তাই আমরা দ্রুত এগিয়ে এসে আপনাদের জানাতে চাই যে এ পর্যন্ত আমরা কি শিখেছি। নিউ ইয়র্ক টাইমস বলছে তারা ৩,২০০টি এমন নথি শনাক্ত করেছে যেখানে স্পষ্টভাবে ডোনাল্ড ট্রাম্পের উল্লেখ আছে। ভেবেছিলাম তিনি এপস্টাইনের মামলায় জড়িত নন। হ্যাঁ, আমার ধারণা সময়ের সাথে সাথে সেই সংখ্যাটা বাড়বে। একটা সত্যিই অদ্ভুত নথি আছে যেখানে এফবিআই ট্রাম্প এবং এপস্টাইন সম্পর্কে পাওয়া টিপসগুলোর সারসংক্ষেপ তৈরি করেছিল। এগুলো সবই যাচাইবিহীন, বা অন্তত আমরা কোনো প্রমাণ পাইনি যা এগুলো সমর্থন করে। সুতরাং আমরা বিস্তারিত জানব না, কিন্তু তারা এটা কেন করল তা স্পষ্ট নয়, তাই না? কিন্তু এটা কার জন্য? আমার ধারণা আপনি যদি কোনো টিপ নিয়ে এফবিআইকে ফোন করেন তাহলে সেটা হয়তো নথিভুক্ত হয়ে যায়, তাই না? হ্যাঁ, কিন্তু তারা এগুলো কার জন্য একত্র করছে? এটা কি হোয়াইট হাউসে যাবে? এটা কি তার কাছে ব্যক্তিগতভাবে যাবে? ঠিক আছে, সুতরাং আমি মনে করি এটা একটা বড় প্রশ্ন। আর ট্রাম্পের ক্ষেত্রেও একটি ডকুমেন্ট আছে উল্লেখ করার মতো, যাকে ৩০২ বলা হয়, যা এফবিআই সাক্ষী বা কারো সাক্ষাৎকার নথিভুক্ত করার জন্য যে স্ট্যান্ডার্ড ফর্ম ব্যবহার করে। এটা হলো, আপনি জানেন, কে কি কখন কোথায় এবং তারপর কথোপকথনের নোট, কিন্তু হুবহু নয়। এক এপস্টাইন ভুক্তভোগী বলেন যে গালেইন ম্যাক্সওয়েল তাকে উদ্ধৃত করে ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করেছিলেন। এখন এতে বলা হয়েছে ট্রাম্পের সাথে কিছুই ঘটেনি, কিন্তু শুধুমাত্র এই যে গালেইন ম্যাক্সওয়েল নির্যাতন করা কাউকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সামনে উপস্থাপন করত, আমার মতে এটা যথেষ্ট দোষারোপযোগ্য ইঙ্গিত দেয়। আমি মনে করি যে কোনো সময় কোনো তৃতীয় পক্ষ যদি মহিলাদের উপস্থাপন করে এবং তারা প্রেজেন্ট শব্দটি যে কোনো প্রেক্ষাপটে ব্যবহার করে, হ্যাঁ, এটা একটু সন্দেহজনক। আচ্ছা, এভাবেই ওই নারী বর্ণনা করেছেন যে তার সাথে কি আচরণ করা হচ্ছিল। আবার আমরা জানি এটা জেফ্রি এপস্টাইন এবং গ্লেন ম্যাক্সওয়েল ও তাদের বন্ধুদের ধারাবাহিক নির্যাতনের একটি ধরন। এবং আবার এটাও স্পষ্ট করে দেয় যে গ্লেন ম্যাক্সওয়েল একজন নির্যাতক, তিনি কোনো নির্দোষ নিরপেক্ষ অতিথি নন। ইলন মাস্ক এবং জেফ্রি এপস্টাইনের মধ্যে অনেকগুলো ইমেল আদান প্রদান হয়েছে। ইলন মাস্ক, যিনি বলেছিলেন, জেফ্রি এপস্টাইন আমাকে একবার দ্বীপে আমন্ত্রণ জানিয়েছিল এবং আমি তা প্রত্যাখ্যান করেছিলাম। হ্যাঁ, মনে হচ্ছে সেটা সত্য নয়। হ্যাঁ, এলন এবারের এপস্টাইন ফাইলসের একজন প্রধান চরিত্র। একটি ইমেল আছে যেখানে এলন এপস্টাইন দ্বীপ পরিদর্শনের পরিকল্পনা করছেন, এবং আবার এই ইমেলগুলো সবই ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে। জেফ্রি এপস্টাইন ২০০৮ সালের জুনে প্রথম দফা নির্যাতনের অভিযোগে অস্বীকার করেছিলেন। সুতরাং এটি সেই সময়ের অনেক বছর পরের ঘটনা, যখন তাকে আরও বিচক্ষণ হওয়া উচিত ছিল। এছাড়াও আমাদের এটাও উল্লেখ করা উচিত যে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে তিনি ২০০৬ সালে জেফ্রি এপস্টাইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। ঠিক আছে, আর সেখানে আরেকটি ইমেল আছে যা ইঙ্গিত করে যে এপস্টাইন ২০১২ সালে মারা-লাগো যেতে চেয়েছিলেন। কিন্তু আপনি যেমন উল্লেখ করেছেন, হ্যাঁ, এলন বলেন, জানেন, এপস্টাইন আমাকে তার দ্বীপে আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন, আমি অস্বীকার করেছিলাম। কিন্তু ২৫ নভেম্বর ২০১২ ইমেলে এলন এপস্টাইনকে ইমেল করে, তোমার দ্বীপে সবচেয়ে উন্মত্ত পার্টি কোন দিন হবে? এমন শোনাচ্ছে যেন কেউ প্রত্যাখ্যান করতে প্রস্তুত ছিল। এমন শোনাচ্ছে না যে এমন একজন মানুষ আর্থিক পরামর্শ খুঁজবে বা প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে, তাই না? মানে সে এমন একজন যে জানে জেফ্রি এপস্টাইন কি করে। হ্যাঁ, দ্বীপের আবহটা জানে এবং সেখানে যেতে চায়। হ্যাঁ, আর জেফ্রি এপস্টাইন আমার মনে হয় বলেছিলেন, আমি তোমার জন্য হেলিকপ্টার পাঠাবো, যা এমন কেউ কখনো আমার জন্য হেলিকপ্টার পাঠায়নি। না, কেউ কখনো পাঠায়নি। কিন্তু আমাদের বলা উচিত যে এই সব তথ্যই প্রকাশিত হয়েছে। এলন আজ সারাদিন শুধু গ্রক আর এআই নিয়ে টুইট করছেন, সুতরাং সে সব টুইট দেখছে, সে জানে এটা ঘটছে, সে শুধু টুইট করে যাচ্ছে। আর এটা আবার মনে করিয়ে দেয় যখন এলন ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। মনে হয়েছিল তারা আবার মিটমাট করেছে। তার শেষ মিটমাটের টুইট ছিল, ডোনাল্ড ট্রাম্প এপস্টাইন ফাইলসগুলো প্রকাশ করেনি কারণ তার মধ্যে সে আছে। আচ্ছা, এটা কারোই বোঝার বিষয় নয় বড়ভাবে। নো ওয়ান গেটস আ পাস সেই কথাটা মনে পড়লে। বাণিজ্য সচিব হাওয়ার্ড লোরনিক নুটলিক, যে নামে তাকে অনেকে ডাকে, তিনিও সেখানে ছিলেন। সুতরাং এই নথিগুলো ইঙ্গিত করে যে লোরনিক ২০১২ সালে এপস্টাইন দ্বীপে গিয়েছিলেন। আবার এটি ছিল ৪ বছর পর, হয়তো তিনি সেই বন্য পার্টি রাতে গিয়েছিলেন যাতে এলন যেতে পারেননি। দারুণ পর্যবেক্ষণ। আচ্ছা, কিন্তু লুটনিক মনে আছে তিনি আগে দাবি করেছিলেন যে ২০০৫ সালে এপস্টাইনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। মনে আছে তিনি একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন, আমি ভুলে গেছি, সেটা টেলিভিশনে প্রচারিত হয়েছিল। আচ্ছা, তিনি বলেছিলেন, জানেন, এপস্টাইন তাকে তার আপার ইস্ট সাইডের ম্যানশন পরিদর্শনে আমন্ত্রণ জানিয়েছিলেন, যা তার বাড়ির পাশেই ছিল। তারা মাসাজ টেবিল লক্ষ্য করেছিল।